সবাইকে স্বাগত জানাচ্ছি আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের ভাবমূর্তি, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে এরই মধ্যে আমার অতিথিরাও আমার সাথে যুক্ত হয়ে গেছেন। আজ স্টুডিওতে যুক্ত হয়েছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক, তিনি যুক্ত হয়েছেন আমার সাথে, এবং যুক্ত হয়েছেন আজিজুল বারী হেলাল এমপি, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের ভাবমূর্তি, আমি আলোচনাটা আজিজুল বারী হেলাল এমপি আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেহেতু সংসদ অধিবেশন চলছে এবং এবারের সংসদ অধিবেশন একটি বিশেষ অধিবেশন, সরকারের একটা বিশাল ভূমিকা থাকতে যাচ্ছে, এবারের বাজেট নিয়ে আলোচনা হবে এই সংসদে। সুতরাং এই অধিবেশনে সরকার কি কি ধরনের বিষয় নিয়ে ভাবছে, মানে শুরুটা আমি একটু এই বিষয়টা জেনে আলোচনাটা শুরু করতে চাই। আজিজুল বারী হেলাল এমপি। ধন্যবাদ আপনাকে। দেখেন, বর্তমান সরকার হলো অভ্যুত্থান পরবর্তী সরকার, এবং এই সরকারের এটা হলো দ্বিতীয় সেশন। প্রথম সেশনে আমরা খুব সাকসেসফুলি, বিশেষ করে জুলাই সনদ সহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্কর পরে একটা মীমাংসিত পর্যায়ে আমরা প্রথম অধিবেশনটা ভালোভাবে শেষ করেছি। দ্বিতীয় অধিবেশনের আজকে তৃতীয়তম দিন, এখনো ভালোভাবে সংসদ চলছে। বিভিন্ন বিষয়ের উপরে বিরোধী দল নোটিশ করছে, সেই নোটিশের উপর বক্তব্য হচ্ছে, সরকারি বিরোধী দলের প্রাণবন্ত ডিবেটস আর্গুমেন্টসগুলো হচ্ছে। এবং আমার একটা অভিযোগ থাকেই, সব অভিযোগ দিতেই চাই, যে প্রশ্নোত্তর পর্বে আমরা যখন সম্পর্ক প্রশ্ন করতে চাই সরকারের কাছে, সরকার আমাদের দিক থেকে বাম দিকে মুখটা ফিরাই নেই। মনে হচ্ছে যে বিরোধী দলকে বেশি প্রশ্ন করার সুযোগ দিচ্ছে। এর দ্বারা আমি বুঝাইতে চাচ্ছি, আমার অভিযোগ থাকলেও যে সরকার বিরোধী দল এবং বিরোধী দল একটি সম অধিকার নিয়েই আপনার সেখানে ডিবেটস আর্গুমেন্টস গুলো জনগুরুত্বপূর্ণ বিষয় আলোচনা চলছে। এখন আগামীকাল হবে আমাদের বাজেট অধিবেশন। আমি যতদূর শুনতে পাচ্ছি, আজকে আমাদের বাজেট ডেস্ক উদ্বোধন হয়েছে। 9,30,00,000 টাকার একটা বাজেট আমরা দিব, কিন্তু মাথায় এটাও রয়েছে যে 30 লক্ষ কোটি টাকার মতো আমাদের একটা ঋণও রয়েছে, বৈদেশিক ঋণ। সব মিলিয়ে সরকার আপনার এই পর্যন্ত নির্বাচনকালীন যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল জনগণকে, যে তাদেরকে ভোট দিলে, সরকারকে ভোট দিলে কি কি মানবিক উন্নয়ন, মানুষের জন্য উন্নয়ন, কি কি কাজ করবে, বিশেষ করে সোশ্যাল সেফটি নেটের বিষয়ে, আইন শৃঙ্খলার বিষয়ে, সেই কাজগুলো আমরা করেছি। একই সাথে আমাদের সামনে একটি চ্যালেঞ্জ ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন, সেটার ব্যাপারেও আমরা সরকারি দল বিরোধী দল ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ বাস্তবায়নের পথে। এখন আইন শৃঙ্খলাকে রক্ষা করা সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ। আমরা দেখছি যে কিছু কিছু মহল থেকে মব সৃষ্টির যে একটা মানে ঐতিহাসিক একটা, অর্থাৎ ডক্টর ইউনূসের আমল থেকে যে মব সৃষ্টির যেটা তৈরি হয়েছিল, সেটা আবারও যে কালচারটা তৈরি হয়েছিল, সেটা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। মানে এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে না। যেমন আমি যদি বলি যে ইসলামী ব্যাংকের বিষয়টা, সেখানে গ্রাহকরা যেভাবে চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে, আমি এই প্রথম শুনলাম, আবু আলম শহীদ ভাই আমার থেকেও অভিজ্ঞ, এবং উনিও কি দেখেছে কিনা আমি জানি না, যে কোনো ব্যাংকের চেয়ারম্যান নিয়োগে অন্যায় ন্যায় যাই হয়েছে সেটা নিয়ে তদন্ত হবে, সংসদে আমরা বলেছি, কিন্তু গ্রাহকরা চেয়ারম্যান নিয়োগে বিভ্রান্ত হয়, তাদের পুঁজি উঠায় নেই, এটা আমি প্রথম দেখলাম। সুতরাং এটাকে আমি বলছি যে, কারণ গ্রাহকদের সাথে চেয়ারম্যান নিয়োগের কোনো সম্পর্ক সাধারণত থাকে না। এই চ্যালেঞ্জগুলো আমাদের রয়েছে, যে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যাতে না হয়, সরকারের একটা পদক্ষেপ রয়েছে, কিন্তু যখনই কোনো মতলববাজি করে কেউ আপনার মব সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে চায়, এটা তখন নিন্দাযোগ্য হয়। সব মিলে আমি মনে করি যে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের সামনে উত্তরাধিকার সূত্রে যতগুলো চ্যালেঞ্জ তৈরি হয়েছিল, যেমন ভঙ্গুর অর্থনীতি,
সামাজিক বৈষম্য, সামাজিক বিশৃঙ্খলা, পলিটিক্যাল একটা আনস্টেবিলিটি, সব মিলিয়ে সরকার সমস্ত চ্যালেঞ্জকে আমি মনে করি যে মোকাবেলা করছে এবং স্মার্টলি মোকাবেলা করছে। এবং আমরা একটা নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, ইনশাআল্লাহ সেই স্বপ্নের দিকে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে। আজিজুল বারী হেলাল এমপি, আবার ফিরবো আপনার কাছে। আপনার ওই প্রশ্ন, আপনার প্রসঙ্গের রেশটা ধরেই আমি আসলে আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনাকে প্রশ্নটি করতে চাই যে যে চ্যালেঞ্জগুলো পেয়েছিল সরকার, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই, এবং তারা খুব স্মার্টলি সেই বিষয়গুলোকে মোকাবেলা করছে, এবং যে পরিস্থিতি, রাজনৈতিক যে পরিস্থিতি, আজকের প্রসঙ্গ অনুযায়ী যদি বলি যে রাজনীতিতে যে পরিস্থিতি, সবকিছু মিলিয়ে বিরোধী দল, সরকার দল, রাজনীতির ভেতরে মানে সংসদের ভেতরে বাইরে বিভিন্ন ধরনের তাদের ভূমিকা, সবকিছু মিলে যদি বলতে চাই, সরকারের ভাবমূর্তি কতটুকু, মানে এখানে কোনো রকমের প্রভাব পড়ছে কিনা সরকারের ভাবমূর্তির উপরে, এবং সরকার কতটা আসলে স্মার্টলি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারছে। আবু আলম মোহাম্মদ শহীদ খান। ধন্যবাদ আপনাকে। ভাবমূর্তি তো একটা এমন শব্দ যে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক দিক থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। এই ভাবমূর্তি নিয়ে তো আমরা অনেক আলোচনা করেছি। ভাব থাকলে মূর্তি থাকে, মূর্তি থাকলে আবার ভাব থাকে না, এরকম অবস্থা। তাই সরকারের ভাবমূর্তি তো নির্ভর করবে যে সরকার কিভাবে তাদের চ্যালেঞ্জগুলো দেখছে, এবং সরকারকে জনগণ যখন নির্বাচিত করে কোনো দলকে, এবং যে দল সরকার গঠন করেন সেই দলের কাছে জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, বেদনা সব কিছু থাকে, সুখ শান্তি, এইসব নিয়ে তারা চিন্তা করেন যে সরকারটাকে কতটা দিতে পারছে। এবং সরকার যত ভালোভাবে চ্যালেঞ্জগুলো হ্যান্ডেল করতে পারবে, এবং সরকার যত ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, সরকার পরিচালনা করতে পারবে, বিশেষ করে দুটো জায়গায় খুব ইম্পর্টেন্ট। একটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য, যেটা সাধারণ মানুষকে টাচ করে। এখন আপনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কে হলো, বা ওই অমুক ব্যাংকে কে ডিরেক্টর হলো, বা অমুক প্রতিষ্ঠানের কে সর্বোচ্চ পদে আসীন হলেন, সচিব কে হলেন, মন্ত্রী কারা কারা হলেন, এতে বাংলাদেশের ধরেন কোটি কোটি জনগণ, 12 কোটি 14 কোটি মানুষের কোনো আগ্রহ আছে কিনা আমার সন্দেহ আছে। কেন 12 কোটি মানুষ হলো চ্যালেঞ্জের মধ্যে আছে, মূল চ্যালেঞ্জের মধ্যে। 12 কোটি মানুষের মধ্যে প্রায় 6 কোটি মানুষ, অর্ধেক মানুষ দারিদ্র্য সীমার সাথে যুদ্ধ করছে, এবং তারা যে তাদের যে প্রতিদিনের জীবনযাপন সেটা নিয়ে তারা ব্যতিব্যস্ত, এবং তারা দ্রব্যমূল্যের চাপটা তাদের উপর আছে, এবং দ্রব্যমূল্যের তো নানাবিধ কারণ আছে, তার সাথে যুদ্ধ, আন্তর্জাতিক পর্যায়ে যে যুদ্ধ চলছে, এবং সেখানে যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সারের অভাব দেখা দিবে, পরবর্তীতে ইলেকট্রিসিটির দাম বাড়ানো, এবং এরপরে আবারও পরিবহন খরচ বাড়ানো, সব মিলিয়ে তো এখানে একটা পরিস্থিতি বিরাজ করছে যেটা সাধারণ মানুষ খুব চ্যালেঞ্জের মুখে আছে। এখন সরকার অফকোর্স স্মার্টলি তো এটা হ্যান্ডেল করতে হবে। কতটা আজিজুল বারী হেলাল যেটা বলছেন যে স্মার্টলি হ্যান্ডেল হচ্ছে, হচ্ছে হয়তো তারা দেখছেন হচ্ছে। আপনি কি দেখছেন? না, আমি তো এখনো এত স্মার্টলি হ্যান্ডেল করা দেখতে পাচ্ছি না। মানে স্মার্ট হ্যান্ডেল চাই আমি, বাট খুব স্মার্টলি যে হ্যান্ডেল করা হচ্ছে এরকমটা আমি এখনো মনে করি না। হ্যাঁ, হ্যান্ডেল করা হচ্ছে। আপনার সেখানে সমস্যা আছে, তারা একটা বিরোধিতার সম্মুখীন হচ্ছেন ওই সংসদের ভেতরে বাইরে। কিছু ক্ষেত্রে নানান ষড়যন্ত্র চলতে পারে, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জ্বালানি তেলের সংকটের সময় একটা ষড়যন্ত্রের আবহ সৃষ্টি হয়েছিল। আজকে কিন্তু হঠাৎ করে দেখলাম যে গ্যাসের লাইন অনেক বাড়ছে, কেন বাড়ছে আমি জানি না। তো আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে ভাই গ্যাসের লাইন এত বড় হয়ে গেল কেন, মাঝে একটু কম ছিল। 3 জন ড্রাইভারের সাথে আজকে আমি চলাফেরা করছি, 3 জনের একই বক্তব্য, বোধহয় স্যার দাম বাড়াবে। কেন এটা বলতেছেন কেন? মনে হয় দাম বাড়ানোর আগে এরকম একটা লাইন বাড়ে, লাইন বাড়লে তারপর দাম বাড়ে, তারপর দাম বাড়লে আবার লাইন কমে যায়। তো এই যে ধারণা, দিস ইজ নট এ স্মার্ট হ্যান্ডেলিং অফ দিস সিচুয়েশন। তাহলে আমাদেরকে জানতে হবে যে আসলে গ্যাসের ওখানে কি হচ্ছে। মানে বাজেট পরবর্তী সময়ে তো একটা মূল্যস্ফীতির একটা প্রবণতা বাংলাদেশে বছরের পর বছর ধরে আছে। এবার আমরা সেই দৃশ্য দেখবো না, এরকম কোনো নিশ্চয়তা আছে? না, বাজেট পরবর্তীতে আপনি একটা স্ফীতি দেখতেই পারবেন। কেন আপনি 9,30,000 কোটি টাকার বাজেট যখন করছেন, বিশাল বাজেট, এবং পলিটিক্যালি এই বাজেটকে নিয়ে আপনি 2-3 অ্যাঙ্গেলে আলাপ করতে পারেন। প্রথমত হচ্ছে এটা অভ্যুত্থান পরবর্তী বিএনপি সরকারের প্রথম বাজেট, সুতরাং তারা দেখাতে চায় যে তারা সবচেয়ে বড়, ইতিহাসের সবচেয়ে বড়
বাজেট তারা দিতে যাচ্ছেন। কিন্তু 3 লক্ষ কোটি টাকার একটা ঘাটতির আশঙ্কা অনেকে করছেন। ঘাটতি তো আছে, এটা তো ঘাটতি, সেটা মিটাবে কিভাবে? এটা তো ঘাটতি বাজেট, এর আগেও ঘাটতি বাজেট ছিল এবং পৃথিবীর অনেক দেশে ঘাটতি বাজেট থাকে, আমেরিকার ঘাটতি বাজেট আরো অনেক বড়। সুতরাং ঘাটতি বাজেট হলেই যে বাজেটটা খারাপ হবে এরকম না। ঘাটতি বাজেট হলে আপনার বাজেট ইমপ্লিমেন্টেশন একটা চাপ থাকে, তখন কর আরোহণের উপরে আপনি মনিটরিংটা ভালো করতে পারেন। এখন আমরা যদি ঠিক মতো রাজস্ব আদায় করতে পারি সেটা একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা তারা নিতে চাচ্ছেন, নিতে দেন তাদেরকে চ্যালেঞ্জটা, কিন্তু অনেক বড় বাজেট। এবং জামাতে ইসলামী যে বাজেট, ছায়া বাজেট একটা, এটা প্রথমবারের মতো যে বাজেট ঘোষণা করেছে সেটাও কিন্তু ছোট বাজেট না, সেটাও কিন্তু 8,36,000 কোটি টাকা, মানে 1 লক্ষ কোটি টাকা। গতবার যেরকম ছিল, গতবারের চেয়ে 8,36,000। এনসিপিও একটা বাজেট দিচ্ছে, ওটা জামাতের চেয়ে একটু বেশি। সুতরাং রাজনৈতিক দলগুলো আপনি যদি আলোচনা করেন তাহলে ঘাটতি বাজেটই আছে, জামাতেরও ঘাটতি আছে, এনসিপিরও ঘাটতি আছে এবং সরকার ঘাটতি বাজেট দিয়েছে। এবং এই ঘাটতি বাজেট নিয়ে এখনই কিছু আলোচনা নাই, আমরা দেখব যে রাজস্ব আদায়টা কেমন হচ্ছে এবং কত স্মার্টলি বাজেট ইমপ্লিমেন্ট, যেটা হেলাল সাহেব বলছেন যে স্মার্ট হ্যান্ডেলিং, তখনই প্রমাণ হবে যে তাদের বাজেট, এই যে 9,30,000 কোটি টাকার বাজেট, তারা কত ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন। এবং বাজেটে অনেক ভালো দিক আছে, যেটা সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, সেখানে আমাদের কাজ করতে হবে। আমাদের কৃষি সেক্টরে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, কেন আমরা যেটা অনুভব করছি যে আমাদের সারের একটা ক্রাইসিস দেখা দিতে পারে এই যুদ্ধ চলতে থাকলে। সুতরাং কৃষি সেক্টরে আমাদের, কৃষি কিন্তু আমাদের একদম প্রাণ, বাংলাদেশের ইকোনমির প্রাণ এখনো কৃষি। শিল্প আছে, বাট কৃষি কিন্তু আমাদের প্রাণ। এই যে খাদ্যশস্যের উৎপাদন, নানান উৎপাদনের মধ্য দিয়ে কৃষকরা কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তো সেখানে ভর্তুকির ব্যাপার আছে, সে সমস্ত ভর্তুকি তারা কিভাবে হ্যান্ডেল করবেন সেটা দেখার বিষয় আছে। এবং একটা জিনিস আপনাকে আমি বলতে পারি যে 9,30,000 কোটি টাকার বাজেট কিন্তু ইমপ্লিমেন্টেশন হবে না একদম। এখন আলোচনা করলাম, আবার যখন সংশোধিত বাজেট হবে তখন হয়তো আমরা আলোচনা করব। এখন সংশোধিত বাজেট হলে বুঝতে যাবে যে তারা কতটা ইমপ্লিমেন্ট করতে পারছেন। আমরা সবসময় দেখি যে বাজেটের, উন্নয়ন বাজেটের 80% ইমপ্লিমেন্ট হয়, রাজস্ব বাজেটে সবটুকু ইমপ্লিমেন্ট হয়। কারণ আপনি তো রাজস্ব বাজেটে আছে ওই যে ঋণ শোধ করতে হবে, আপনাকে সুদ শোধ করতে হবে, আপনাকে গণকর্মচারীদের টাকা পয়সা দিতে হবে, বেতন ভাতা আর কি। সুতরাং রাজস্ব বাজেটটা আপনি ফুলি ইমপ্লিমেন্ট করতে পারেন, তবু সেখানে কিছুটা ফাঁক থাকে যায়, যেটুকু আমরা প্ল্যান করি তার চেয়ে কম খরচ হয় রাজস্ব বাজেটে। কারণ আমরা যে কর্মচারী হিসাব করে করি তার চেয়ে অনেক কম কর্মচারী আসলে কাজ করেন। ধরেন 18 লক্ষ কর্মচারী যখন হিসাব করি বা 19 লক্ষ, তখন এখানে আমাদের এমপ্লয়মেন্টে কিন্তু 17-18 লক্ষ থাকে। তো ওইখান থেকে কিছুটা সাশ্রয় হয়। আপনি যখন ওই সেফটি নেটওয়ার্কে যে টাকাটা ধরেছেন সেই টাকাটা যখন ডিস্ট্রিবিউশন করতে যাবেন তখন হয়তো কিছু টাকা ওখানেও মানে বেঁচে যাবে। আর আপনি উন্নয়ন বাজেট ইমপ্লিমেন্টেশনে কিন্তু বেশ প্রবলেম হয়। কোনো কোনো মন্ত্রণালয় আছে তাদের বাজেট ইমপ্লিমেন্টেশন অবস্থা খুব খারাপ, সেখানে সরকারকে ব্যবস্থা নিতে হবে, মনিটর করতে হবে। কোন জায়গায় সরকারকে আসলে মনোযোগ দিতে হবে এবার আপনাদের কাছে জানবো। এবং সেই সাথে আজিজুল বারী হেলাল, আপনার কাছে একটি প্রশ্ন রেখে যায়, যেসব বিষয়গুলো নিয়ে বা যেসব ইস্যুগুলো নিয়ে একসময় আপনারা সরকারের, মানে সে সময় যারা সরকারে ছিল আপনারা বিরোধী দলে ছিলেন, সমালোচনা করতেন কিংবা বিদ্রোহ করতেন, সেগুলো এখনো জারি আছে। এটিকে আপনি কিভাবে দেখছেন? একটা বিরতির পর এসে জানবো, থাকুন দর্শক সাথে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের ভাবমূর্তি, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। এবং বিরতিতে যাবার আগে আমি আজিজুল বারী হেলাল এমপিকে একটি প্রশ্ন করে গেছিলাম যে বিষয়গুলো নিয়ে একসময় তারা যখন বিরোধী দলে ছিলেন তারা রাস্তায় নামতেন কিংবা তারা বিক্ষোভ করতেন, তারা আন্দোলন করতেন, এখনো সেই বিষয়গুলো বা সেই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে তোলা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই বিষয়টিকে তিনি কিভাবে দেখছেন? এবং সেই সাথে একটা ছোট্ট, দুদিন আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে একটা প্রতিবেদন, সেই প্রতিবেদনে আমরা দেখেছি যে একজন সাংসদ এই প্রতিবেদনটি তুলে ধরেছে। তিনি বলছেন যে বিএনপি সরকারের প্রথম 100 দিনে হত্যা, অপহরণ, ছিনতাই, ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি বলছেন যে
প্রথম 100 দিনে অপরাধের গ্রাফ উদ্বেগজনক হারে বেড়েছে। মার্চ ও এপ্রিলে 2 মাসে দেশে 205টি খুন, 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি এবং 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি এবং চুরির ঘটনা ঘটেছে 2214টি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে কিনা সেটা আপনি এখন বলবেন। আমি আসলে পরিসংখ্যানটা তুলে ধরলাম। এখন তাহলে আইন শৃঙ্খলা দিয়ে শুরু করি। আমি যদি বলি যে আমরা একটা সামাজিক নৈরাজ্য, পলিটিক্যাল বিশৃঙ্খলা উত্তরাধিকার সূত্র পেয়েছি, তাহলে এটা কি গতানুগতিক কথা হয়ে যাবে? গতানুগতিক সবাই কিন্তু এই কথা বলতো। আমরা যদি এই মুহূর্তে বলি যে আমরা উত্তরাধিকার সূত্রে এরকম একটা অবস্থা পেয়েছি, এটা তো অতুক্তি হবে না, আবার ক্লিশে হবে না কথাটা। আমি যদি এই কথা না বলে এখন বলি যে সরকার এই যে এখন যে সামাজিক বিশৃঙ্খলা, হত্যা, মামলা, হামলা, আপনার ওই যে রিপোর্টটা দিয়েছে সিপিডি তো বলবেন না, টিআইবি যে রিপোর্টটা দিয়েছে, এটা আপনি ধরে নিলাম সত্য, এবং আমি মনে করি সত্য, যেহেতু তারা একটা স্ট্যাটিস্টিক্যাল, সত্য মিথ্যা যাই হোক এটাকে ধরতে হবে। এখন এই হত্যা, মামলা, হামলা এবং যে অপরাধগুলো আছে, এর সাথে সরকারের কোনো প্যাট্রোনাইজেশন আছে কিনা, যেটা বিগত দিনের সরকারের ছিল, এই পার্থক্যটুকু, সূক্ষ্ম পার্থক্যটুকু বুঝতে হবে যে পলিটিক্যাল কোনো বায়াসনেস বা প্যাট্রোনাইজেশন এই সমস্ত সামাজিক বিশৃঙ্খলায় কাজ করছে কিনা। আমার কাছে সরাসরি উত্তর হবে যে না, গভর্নমেন্ট এই সমস্ত হত্যা বা খুন, অপরাধ, শিশু নির্যাতন, নারী ধর্ষণ, এইগুলোর ব্যাপারে সরকার কোনো প্যাট্রোনাইজেশন নেই। এখন বলবেন যে সরকারের প্যাট্রোনাইজেশন, সরকার কি মোকাবেলা করতে পারছে? সরকার এতদিন ছিল এই সমস্ত জিনিসের বিচারহীনতার একটা সংস্কৃতি। যেমন সাংবাদিক সাগর রুনি হত্যা মামলা আমরা আজও কোনো কুল কিনারা পাইনি। অনেকগুলো হত্যা হয়েছে, নারী ধর্ষণ হয়েছে, তনুর মতো একটা সেন্সিটিভ ইস্যু হয়েছে, তখনও কিছু পাইনি। কিন্তু এই সরকারের আমলে দেখবেন যে যে সমস্ত শিশু নির্যাতন, নারী ধর্ষণ বা আপনার সামাজিক বিশৃঙ্খলাগুলো তৈরি হয়েছে, তাদেরকে মামলা হয়েছে, গ্রেফতারও করা হচ্ছে। এবং সবচেয়ে ফ্যান্টাস্টিক দিক হলো যে রামিসা হত্যাকাণ্ডের 19 দিনের মধ্যে একটা মামলার রায় হয়েছে। এখন এই মামলাটা হাইকোর্টের লাস্ট ভার্ডিক্ট পর্যন্ত রিটেইন রাখা, এটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এবং তনু হত্যার আসামিকে ধরা হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আগে পুলিশ বাদী হয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা জনগণকে দিত, রাজনৈতিক দলকেও দিত, এবং রাজনৈতিক দলকেই দিত। এখন কি পুলিশ বাদী হয়ে কোনো মামলা করছে? এটা হলো একটা বিষয়। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি টিআইবি মনে করে অবনতি হচ্ছে, সেই অবনতিকে মোকাবেলা করবার জন্য সরকারের যে ল এনফোর্সিং এজেন্সিজ আছে তাদেরকে সরকার ফাংশন করাচ্ছে কিনা। ফাংশন যদি না করাতেন তাহলে কিন্তু এই হত্যা, এই তনু হত্যার আসামিকে ধরতেন না, রামিসা হত্যাকাণ্ডের এত দ্রুত বিচার বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, তাই না? 19 দিনে কোনো বিচার আমি কোনদিন দেখিনি। এইটা হাসিনার আমলকেও কিন্তু ওই যে দ্রুত বিচারের নামে আমাদেরকে 3 মাসের মধ্যে কনভিকশন দিয়ে দিছিল, 2 মাস 3 মাসের মধ্যে আমাদের কনভিকশন দিয়েছিল। তার থেকেও দ্রুত, এবং এই বিচারটা স্বচ্ছ কি অস্বচ্ছ পদ্ধতি হয়েছে সেটার জন্য কিন্তু আরেকটা রায় অপেক্ষা করতে হবে আপনাকে, এই যে জজ কোর্টের রায়, এরপরে হাইকোর্টের রায়। সুতরাং বলছি যে এই বর্তমানে যে জিনিসটা আপনারা বলছেন, টিআইবি যেটা বলছে, সেটাকে সরকার কন্টেইন করার জন্য সরকার এটাকে অ্যাড্রেস করছে কিনা, সরকার এখানে বায়াস হচ্ছে কিনা, এটা হলো ইম্পর্টেন্ট। আগের সরকার যেভাবে পলিটিক্যালি ইউজ করতো জনগণ, মানে এই মামলাগুলো দিয়ে বিরোধী দলকে হয়রানি করতো, এইটা হচ্ছে না। এবং আমি এই জন্যই বলেছি যে আমরা অন্তত স্মার্ট, এই জন্য বলেছি যে আমরা বায়াসড হচ্ছি না, যে পলিটিক্যালি কাউকে ইন্টিমিডেশন বা এরকম কিছু করছি না। এবং আমরা বলেছি যে আমরা বিএনপি স্মার্ট, এই জন্য বলেছি যে বিএনপি কিন্তু দেখবেন সবসময় একটা পেন্সিল মানসিকতার মন। তারা
ভুল হলে শুদ্ধ নিতে জানে, কলম মানসিকতার মন না। হেলাল ভাই একটু যুক্ত করব অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, মানে এই যে ইন্টারিমের সময় অনেক সাংবাদিক সহ অনেকেই এমন আছেন যাদের বিরুদ্ধে মানে একেবারে হত্যা মামলা দিয়ে তারা এখন আটক আছেন এবং জামিন পাচ্ছেন না। জামিন পেলেও তাদেরকে পেন্ডিং মামলাতে আবার শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে বিভিন্নভাবে। এই মামলাগুলো বা এই বিষয়গুলো নিয়ে বা আইনগত বিষয়গুলো নিয়ে কি সরকার কিছু ভাবছে? শুনুন, শুধু সাংবাদিক না, পলিটিক্যাল ফিগাররাও আছে এখানে, সমাজের অন্য অন্য এলিট শ্রেণীর লোকজনও ছিল। এখন আমি এলিট বলছি, আবার কেউ যদি মাইন্ড করে সেটা কিছু করে না। অনেক লোকই এই পতিত সরকারের আমলে বিভিন্ন লোকজন গ্রেফতার হয়েছে। এখন অভ্যুত্থানের ফলে এই লোকগুলো গ্রেফতার হয়েছে। অভ্যুত্থান না হলে কিন্তু এই লোকগুলো গ্রেফতার হতো না, তারা আজকে হয়তো এই চেয়ারে বসে থাকতেন। এখন তারা কি কি অন্যায় করেছে সেগুলো জনসম্মুখে আছে, তার বিচার চলছে। এখন সেই বিচারিক প্রক্রিয়ায় বিচারটা করছে হলো আপনার কোর্ট। এটা এখন সরকার এখানে ইন্টারফেয়ার করছে কিনা সেইটা হলো একটা বিষয়, সরকার এখানে ইন্টারফেয়ার করছে কিনা। যে তারপরে আবার আপনি দেখবেন গণ অভ্যুত্থানের যারা ভিলেন ছিল আর গণ অভ্যুত্থানের যারা নায়ক ছিল, আমি এটা একটু মানে করেই বললাম, কৌতুক করেই বললাম যে বিজয় শক্তি অল টাইম নায়ক হয়, তাই না? পরাজিত শক্তি অবশ্যই ভিলেন হয় নাকি? তো এখন এই ভিলেনগণ কিভাবে আপনার আইনের আওতায় এসে মুক্তি পাবেন, এটার জন্য আমার থেকে আমার মনে হয় যারা বিচারক আছেন তারাই ভালো জানেন এটা বিষয়। তবে তারা যে এখনো জেলে আছেন এবং তাদের বিচার কার্য চলছে, এইটাকে আমি আর কোনো কিছু বলে প্রশ্নবিদ্ধ করতে চাই না। গণ অভ্যুত্থানে এইরকমই হয়। আপনি যদি এখন 71 সালের রাজাকারদের একবার আপনি ছেড়ে দিয়েছেন, তার মানে সবসময় সবাইকে ছাড়া হবে তাও না। আর একটা কথা হলো যে দ্রব্যমূল্যের কথা বলেছেন। দেখেন, দ্রব্যমূল্য আমাদের দেশে বৃদ্ধি পায় বিভিন্ন কারণের মধ্যে একটা মূল পলিটিক্যাল কারণ, সেটা হলো সিন্ডিকেট। কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্য হোর্ডিং করে, বাজারে সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে দেয়। ইউনিট সরকারের সময় এটা হয়েছে, কিন্তু এবার সরকারের সময় কি আপনি সেই সিন্ডিকেটের কোনো আলামত পাচ্ছেন? তার মানে কি আমরা সিন্ডিকেটটা ভাঙতে সমর্থ হয়েছি। দুটো ঈদ করলাম, দুটো ঈদে এমন কোন ঈদ স্বাধীনতার পরে আপনার দেখেননি যে জিনিসপত্রের দাম বাড়েনি বা বাড়বে না, এরকম কোনো ঈদ আপনি দেখেননি স্বাধীনতার পরে। এবার দুটো ঈদ দেখলাম যে ম্যাক্সিমাম জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে। এখন সেই স্থিতিশীলতা আপনার আউট অফ রিচ কিনা সেটা আমি বলছি না, কিন্তু দাম ঈদ উপলক্ষে বাড়েনি। তার মানে আমরা সিন্ডিকেটটা ভাঙতে পেরেছি সব জায়গাতে। যেমন তেলের দেখেন সব জায়গাতে কি হয়েছে হেলাল ভাই, কারণ আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও একটুখানি বলি, সেটা হলো যে রেলের কিংবা ট্রেনের কিংবা বাসের টিকিটের দাম বাড়ানো হবে না এমনটা বলা হয়েছিল। কিন্তু ওই যে আগে পুরনো পদ্ধতিতে যেমন ভাবে বাসের টিকিট দেখানো হতো যে নাই এবং পেছন দিয়ে বিক্রি হতো, এবারও কিন্তু সেটা হয়েছে। এখন দেখেন আমাদের দেশে ট্রেন বাসের টিকিট কিন্তু অনলাইনে কিনতে পাওয়া যায়, তাই না? এখন অনলাইনে কিছু লোক করে কি বেশি টিকিট কিনে রেখে দেয়। এইটাকে ঠেকানোর জন্য সরকারের একটা ব্যবস্থা নেওয়া উচিত। এই যে অনলাইনে টিকিট, তারপরে কাউন্টারে গেলে হয়তো দেখা যাচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না, এইসব জায়গায় ব্যবস্থা নেওয়া উচিত। আমি সেটা বলছি। এটা হলো আপনার আমাদের ওইখানে যারা চাকরি করেন বা এই সাথে জড়িত তাদের শৃঙ্খলার মধ্যে আনতে হবে, এটা সরকারের একটা চ্যালেঞ্জ। আপনি দেখবেন যে সরকার এইখানে উপযাচক হয়ে মানুষের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে কিনা, যারা নিচ্ছে তাদের প্রতি সরকার ব্যবস্থা নিচ্ছে কিনা। আপনি যেটা বললেন আমি উত্তরটা দিলাম, নিশ্চয়ই জনগণ শুনছে এবং সরকারও শুনছে যে ট্রেনের টিকিট এইভাবে অনলাইনে হয়তো অনেকে বেশি কেটে রাখছে এবং আপনার কাউন্টারের টিকিট নেই। নিশ্চয়ই সরকার এটা শুনছে। অবশ্যই কাউন্টারের টিকিট না, এটা তাদের একটা কৌশল। আমি আপনাকে জানি এই মারফতেই আপনাকে জানিয়ে রাখি যে প্রত্যেকবার কিন্তু ঈদে যারা মানে ঘরে ফিরে তাদেরকে এই সমস্যাটার সম্মুখীন হতে হয় যে কাউন্টারে গেলে টিকিট পাওয়া যায় না, বাস কিংবা ট্রেন সবকিছুতেই। অনলাইনেও টিকিট দেখা যায় আনঅ্যাভেলেবল দেখায়, কিন্তু আপনি যদি স্টেশনে যান আপনাকে পেছন থেকে কেউ একজন বলবে যে টিকিট অ্যাভেলেবল আছে, কত টাকাতে নেবেন আপনি। এরকম মানুষগুলোকে পাওয়া যাচ্ছে। আমি বলছি দেখেন একে একে সব ঠিক হবে। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে ঢাকা শহরে
আমরা এই পর্যন্ত যত তীব্র যানজটে থাকতাম, রাস্তাঘাটে অপ্রতুল আমি বলবো না, যানবাহন প্রচুর এবং জনগণও প্রচুর, কিন্তু আমরা এই যে এআই জেনারেট করে যে সিগন্যাল বাতিগুলোকে অটোমেশন করেছি, এর সুফল কিন্তু আপনারা পাচ্ছেন। সুতরাং আস্তে আস্তে আপনি 3 মাসের সরকার, তো আপনি আস্তে আস্তে এই জিনিস আরেকটু সময় দেন, অবশ্যই এখানে একটা সচেতন। আমাকেও একটু আরেকটু সময় দিতে হবে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, এবারের বাজেট কোন কোন বিষয়গুলো সরকারকে মনোযোগী হতে হবে বলে আপনি মনে করছেন এবং এই জায়গাগুলোতে গুরুত্ব দিতে হবে এমনটা মনে করছেন? আমি কি বিরতির আগে একটু শুনে যেতে পারবো? একটা বিরতির পরে এসে শুনবো আবু আলম শহীদ খান। দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের ভাবমূর্তি আজকে আলোচনার বিষয় ছিল। আলোচনাতে থাকতে চাই, যেহেতু বাজেট নিয়ে কথা বলছিলাম, আমি এই অংশে আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে একটি প্রশ্ন তো রেখে গেছিলাম যে এবারের বাজেটে আসলে সরকারকে কোন কোন বিষয়, যেহেতু এত বড় একটা বাজেট এবং সেই বাজেটে নিয়েও কথা হবে ভবিষ্যতে পরবর্তীতে, কিন্তু কিছু কিছু বিষয়কে খুব বেশি ইম্পর্টেন্স দিতে হবে যা বিগত সময়গুলোতে একেবারে ধসে পড়েছে। আপনার কি মনে হয় কোন কোন খাতগুলোতে এবার সরকারকে নতুন করে ভাবতে হবে? প্রথমত হলো যে আপনি যে বাজেটটা দিচ্ছেন, সরকার যে বাজেট দিচ্ছে সেটা সবটাই ইম্পর্টেন্ট, সব জায়গায় তার গুরুত্ব দিয়ে ইমপ্লিমেন্টেশনটা করতে হবে, নাহলে আপনি বাজেটে রাখবেন কেন? আমি যেন এখন যদি বলি যে আপনি আইন শৃঙ্খলায় সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তাহলে যারা ধর্ম মন্ত্রণালয় আছে তারা ভাববে কী ব্যাপার, ধর্ম মন্ত্রণালয়ের কী অবস্থা হলো। সুতরাং আপনি যেখানে যা বাজেট দিয়েছেন এমনভাবে মনিটর করেন, এমনভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন যাতে আপনার বাজেটটা প্রপারলি কোয়ালিটি বাজেট ইমপ্লিমেন্টেশন হয়। মানে কোয়ালিটি শব্দটা এখানে ব্যবহার করলাম যে আপনি 100 টাকা খরচ করবেন, ওখানে যেন 90 টাকা ঠিক মতো খরচ হয়। কারণ আমাদের জনগণ জানে, আমাদের আশঙ্কা হয় এবং অনেক জায়গায় হয় যে আপনি বলা হয় থাকে যে 60-70% টাকা ঠিক মতো ব্যয় করা হচ্ছে না এবং সেখানে মনিটরিংটা ভালো হচ্ছে না। তো সেই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে ইমপ্লিমেন্টেশনে যেন এমনভাবে ইমপ্লিমেন্ট করা হয় যাতে স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, দুর্নীতি একেবারে কম থাকে। জিরো বলা যাবে না, কারণ জিরো পৃথিবীর কোথাও নেই। দুর্নীতি একেবারেই কম, থ্রেশহোল্ডটা ধরতে পারেন আপনি 90%, 91% ইমপ্লিমেন্ট করলেই নাগরিকরা খুশি, আমরাও খুশি, এবং ওটা করলে দেখবেন নাগরিকরা কোনো চিন্তাই করবে না, গভর্নমেন্টকে বাহবা দিতে থাকবে। আর ওই অর্থে যদি আপনি গুরুত্ব দিতে চান তাহলে আপনি প্রথম গুরুত্ব দিবেন আমার কৃষিতে এখন, কারণ কৃষি একটা চ্যালেঞ্জের মুখে আছে। সামনে সার এবং মাঝখানে ফ্লাশ ফ্লাড একটা হয়েছিল, আমরা কিছু খাদ্যশস্য আমাদের কম উৎপাদন হয়েছে। সুতরাং কৃষি এবং খাদ্য আপনি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে গুরুত্ব দিতেই হবে, কারণ আপনি তো 18 কোটি মুখ আছে, তাই না? 18 কোটি মানুষকে খাওয়াতে হবে, প্রত্যেকের খাদ্য চাহিদা আছে এবং আমরা তো যা চাহিদা তার চেয়ে কম খেয়ে বাঁচতেছে 12 কোটির বেশি মানুষ। সুতরাং ওইখানেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আপনি গুরুত্ব স্বাস্থ্য খাতে দিতে হবে, কারণ স্বাস্থ্যে যে হাম, মিজেলস এবং নানান অপঘাত দেখা দিতে পারে, যে কোনো সময় একটা মহামারী দেখা দিতে পারে। সো স্বাস্থ্যতে একটা বিরাট চ্যালেঞ্জ আছে। আইন শৃঙ্খলা ইজ অলওয়েজ এ চ্যালেঞ্জ। যেটা বললেন যে আমি উত্তরাধিকার সূত্রে যে নৈরাজ্য পেয়েছি, ঠিক আছে, আপনি তো আজকে 3 মাস বা 120 দিন পরে এটা বলতে পারতেছেন, বাট 180 দিন পরে কিন্তু এটা মানুষ শুনবে না। সো এখানে আপনি বাড়িতে বাড়িতে পাহারা দিতে পারবেন না, এরকম কথা আগে শুনছি না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমি বাড়িতে পাহারা দিব, আপনি নিজের তালা ঠিক মতো রাখেন, জিনিসপত্র গুছায় থানায় রেখে যান অথবা ব্যাংকে রেখে যান। এইসব কথা বললে তো আসলে মানুষ শুনবে না, এটা সম্ভব না। আপনি কি ঢাকা শহরের সব মানুষের পক্ষে থানায় তার জিনিসপত্র রেখে ঈদ করতে পারি যাওয়া সম্ভব না। সো ওইখানে কোয়ালিটি উন্নয়ন দরকার, যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে ঠিক মতো কাজটা করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর যাতে নির্ভর করা যায়, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নেতৃত্ব দেওয়াটা একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা যে নেতৃত্ব দিতে হবে, যেটা ওনারা ঘোষণা করেছেন যে আমরা দলীয়করণ করব না, আমরা পুলিশকে পুলিশের মতো কাজ করতে দেবো, আইন বিচার বিভাগকে বিচার বিভাগের মতো কাজ করতে দেবো। ওই জায়গায় আমি সর্বশেষ একটা লাইন বলবো। আর আপনার ধরেন শিক্ষাতে খুব গুরুত্ব দেওয়া উচিত, কেন শিক্ষা হচ্ছে একদম বেসিক জায়গা, বিশেষ করে প্রাইমারি এডুকেশন, এখানে খুবই ভালোভাবে গুরুত্ব দেওয়া উচিত। এবং এই শিক্ষা ব্যবস্থা যদি আমরা এখন থেকে গুরুত্ব না দিতে পারি, তাহলে ভবিষ্যতে কিন্তু আমরা এই লোকগুলো পাবো না যাদেরকে দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন বা যারা রাষ্ট্রের কাজে লাগবে। এখন বিচার বিভাগ সম্পর্কে হেলাল ভাই ঠিকই বলছেন যে আমরা তো এইসব মানে মামলা করি নাই, সেটা সাংবাদিকদের বিরুদ্ধে হোক, সেটা রাজনীতিবিদদের বিরুদ্ধে হোক বা ব্যবসায়ীদের বিরুদ্ধে হোক, অনেক লোক তো বিভিন্ন মামলা আছেন, কিন্তু মামলাগুলোর ধরন কি? মামলাগুলোর ধরন হচ্ছে যে আপনি একজনের বিরুদ্ধে মামলা করবেন, সে
সুনির্দিষ্ট কাজ। সে যে অপরাধ করেছে সুনির্দিষ্ট নির্দিষ্ট মামলা। অভিযোগ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট মামলা করবেন, এটা একটা। কিন্তু 18 মাসে যে সব মামলা করা হয়েছে সেখানে অধিকাংশ মামলা হচ্ছে গয়রহ, মানে গায়েবী মামলার মতন একটা মিথ্যা মামলা। আপনি একটা মার্ডার হয়েছে যাত্রাবাড়িতে, আপনি মামলা করে দিলেন। একটা মার্ডার হয়েছে ধরেন নীলক্ষেতে কিংবা আপনার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অথবা চট্টগ্রামে অথবা রংপুরে, আপনি বিভিন্ন লোককে 300-400 আসামি করে মামলা করে দিয়েছে তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তাহলে এই মামলাগুলোর মেরিট বিবেচনা করার স্কোপ আছে সেখানে। আইন শৃঙ্খলা বাহিনী যাদের দায়িত্বে, যেটা স্বরাষ্ট্র মন্ত্রী যিনি আছেন এবং আইন মন্ত্রণালয়, তারা আলাপ আলোচনা করে এইসব মামলার ব্যাপারে একটা নির্দেশনা জারি করতে পারে, মানে তদন্তের নির্দেশনা। কারণ তদন্ত কাজটা তো জুডিশিয়ারির কাজ না। এখন দেখেন 18 মাস ধরে কোনো প্রিলিমিনারি তদন্ত রিপোর্টও সাবমিট করা হয়নি, বাট লোকগুলো তো জেল খাটতেছে। তো এই যে বিনা বিচারে জেলে আছে, বিনা বিচারে আপনি যদি আসল মামলা করেন, রাইট মামলা এবং রাইটলি তদন্ত করেন, তারপর বিচার করেন, তারপর তাদেরকে জেলখানে রাখেন, কোনো অসুবিধা নেই। বাট এখনকার যে অবস্থা হচ্ছে যে তারা বিচার পাচ্ছে না, ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। সেই ন্যায় বিচার থেকে বঞ্চনাটা আপনাকে সলভ করতে হবে। এখন আদালতের মতো কাজ করুক। আদালত কতটা স্বাধীনভাবে কাজ করতেছে, এগুলো নিয়ে বড় বড় প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আছে। সুতরাং এই জায়গাগুলোতে ঠিক করতে হবে। আমি বলবো না যে বিএনপি আদালতের উপর হস্তক্ষেপ করুক, কিন্তু সরকার যদি মনে করে যে আদালতের মতো চলতে থাকুক আগের মতো, মানে 18 মাস ধরে আদালত যেভাবে চলছে সেরকম চলতে থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু সেটা ন্যায় বিচার নিশ্চিত হবে না, তাহলে কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে না। সুতরাং এখানে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য পুলিশকে ঠিকমতো তদন্ত করতে হবে, তদন্ত রিপোর্ট দিতে হবে, রিপোর্টের ভিত্তিতে মামলাগুলোকে গতি আনতে হবে, এবং যেখানে জেনুইন মামলা আছে সেখানে আপনি বিচার করেন, মামলা চলুক, কিন্তু বিনা কারণে বিনা বিচারে মানুষকে আটক রাখার কোনো প্রয়োজন নাই। জামিন শুনানি কেন হবে না? জামিন শুনানি করেন, জামিন যোগ্য হলে জামিন দেন এবং মামলা চলতে থাকুক, আপনি করেন। কিন্তু একটা মামলা যদি বছরের পর বছর, অলরেডি 2 বছর হয়ে যাচ্ছে, কিন্তু তো 2 বছরে কোনো বিচারই হলো না, তদন্তই হলো না, তদন্ত শুরুই হলো না, অথচ আমার 2 বছর কিন্তু জেল খাটা হয়ে গেল। আর আমাকে হয়তো আপনি 3 বছর জেল দিবেন বা 2 বছরই জেল দিবেন, তো ওই দুটো আমি অলরেডি খেটে ফেলতেছি, তাই না? তো এই অসংখ্য ধন্যবাদ আবু আলম মোহাম্মদ শহীদ খান, আজিজুল বাড়ি হেলাল এমপি। আমি আর কোনো প্রশ্ন করতে চাই না, এটাই বলি। হ্যাঁ, যে দেখেন, শহীদ ভাই যে কথাটা বলছে এটা কিন্তু মানে শুনতে খুব সহজ কথা, ভালো কথা, এটাই স্বাভাবিক কথা, কিন্তু এটা কিন্তু মানবতা বিরোধী অপরাধ করেছে। অভ্যুত্থান পরবর্তী একটা অভ্যুত্থানের সাথে ভিলেন, প্রথমে যেটা বললাম অভ্যুত্থানের ভিলেন। 71 সালে স্বাধীনতা যুদ্ধে তাদের বিচার কতদিন পরে হলো? এর মধ্যে কতবার তারা জেল খাটছে, তাই না? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা আপনার যুদ্ধ অপরাধী ছিল, নুরেমবার্গ ট্রায়াল তো 1945 সালে অনেক পরে যা হয়েছিল, তাই না? তো এখন আপনি কি বলতে পারেন না যে বাংলাদেশে 5ই আগস্টে যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেটা তো মানবতা বিরোধী আইনে আইসিটি একটা, তাদের আইসিটি কোর্ট ট্রাইব্যুনালে তাদের মামলা হচ্ছে, এই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অফ ট্রাইব্যুনাল, ক্রিমিনাল ট্রাইব্যুনাল, এইটাকে মামলা হচ্ছে, এইখানে মামলা হচ্ছে। এখন এইটাকে যদি আপনি খুব খুব তাড়াতাড়ি করেন তাহলে একরকম প্রশ্ন দেখা দিবে, আবার খুব ডিলে করলে একরকম প্রশ্ন দেখা দিবে। কিন্তু ডিলে করলে প্রশ্ন দেখা দিবে না ওই সময়, যেহেতু বিষয়টা হলো মানবতা বিরোধী অপরাধ। এবং পৃথিবীর দেশে দেশে অভ্যুত্থান পরবর্তী আপনার ফ্রেঞ্চ বিপ্লবের পরে অথবা মিশরের বিপ্লবের পরে যারা বিপ্লবের পরাজিত শক্তি, তাদের কি 1 মাসে 2 মাসে 2 বছরের বিচার শেষ হয়ে গেছিল? এটাও কিন্তু কাইন্ড অফ দ্যাট। না, আমি কিন্তু আইসিটির কথা বলিনি। আইসিটিতে যেসব মামলা চলমান, এটা চলছেই, এটা তদন্ত হচ্ছে, তদন্তের ভিত্তিতে সাক্ষ্য প্রমাণ হচ্ছে। বাট আদার মামলা, আরো হাজার হাজার মামলা আছে যেটা আইসিটিতে নাই, সেগুলোর কিন্তু কোনো তদন্ত হচ্ছে না, কোনো বিচার শুরু হচ্ছে না। এইগুলো করা উচিত। আইসিটি তো একটা স্পেশাল, আইসিটি চলতে থাকুক, আইসিটির ব্যাপারে কোনো বক্তব্য নাই, লেট ইট রান স্মুথলি। এখন বাজেট নিয়ে অনেক কথাবার্তা বলা হচ্ছে, যে বাজেট নিয়ে আমি অল্প একটু কথা বলবো। যে বাজেট কিন্তু শুধুমাত্র একটা ইজ নট এ অ্যাকাউন্টিং স্টেটমেন্টস, ইটস এ পলিটিক্যাল প্রায়োরিটিস, মানে এটাকে একটা রাজনৈতিক দলিল বলা যায়, একটা পলিটিক্যাল দর্শন বাজেটটা। সরকার তার রাজনৈতিক ফিলসফিটা কি, ইকোনমিক ফিলসফিটা কি, এটা বাজেটের মধ্যে প্রকাশিত হয়। সরকার কোন কোন ক্ষেত্রে প্রায়োরিটি দিবে, তার নির্বাচনী ইশতেহারে কি কি ছিল, তিনি কোন সেক্টরে কর আরোপ করবেন,
কাদেরকে করের আওতার বাইরে রাখবেন, এগুলো সব সরকার প্রায়োরিটিস। এটা কিন্তু সরকার অ্যাডভান্টেজ, এটা দিতেই হবে। সুতরাং আমি যেটা বলতে চাই যে বাজেট শুধু একটা যোগ বিয়োগ গুণ ভাগ বা অ্যাকাউন্টিং এর বিষয় না, এর একটা পলিটিক্যাল দর্শন আছে। বিএনপি যেই পলিটিক্যাল দর্শনে বিশ্বাস করে, যে ইকোনমিক দর্শনে বিশ্বাস করে, আমাদের 19 দফা কর্মসূচি, আমাদের 31 দফা কর্মসূচি, প্লাস এবারের আমাদের নির্বাচনী স্টার, এই সবগুলোকে মাথায় রেখে কিন্তু আমাদের এই এখন বাজেট শহীদ আলম ভাই একটা ভালো কথা বলেছেন যে ইমপ্লিমেন্টেশন যত সমস্যা, বাজেট আপনি প্রদান করেন 1000 কোটি 2000 কোটি সমস্যা নেই, ইমপ্লিমেন্টেশন করতে গেলে করাপশন। ওই যে 80% টাকা যদি খরচ হয় তাও নাকি তিনি খুশি, তাই না? তার মানে কি 80% খরচ হচ্ছে না, তাই না? তাহলে আমাদের সরকার কিন্তু এটা বলছে যে বাংলাদেশের এখন প্রধানতম শত্রু, একসময় বলা হতো ক্ষুধা হলো মানুষের প্রধানতম শত্রু, আমাদের সরকার বলছে যে বাংলাদেশের এখন প্রধানতম শত্রু হলো কারাপশন, দুর্নীতি। এই দুর্নীতি আমাদের বন্ধ করতে হবে। এর জন্য সরকারের যত রকম পদক্ষেপ আছে সব পদক্ষেপই নিতে হবে, যদি না নিতে পারে তাহলে ওই সেই একই জিনিস রয়ে যাবে। সেজন্য আমি বলছি যে অবশ্যই এবার যে উন্নয়ন বাজেট 3 লাখ কোটি টাকার মতো, করাপশনটা কিন্তু এইখানে হয় শহীদ আলম ভাই, উন্নয়ন বাজেটটার উপরে হয়। তা আমরা আশা করব, আমরা বিশ্বাস করি যে এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, এই সরকার পরিপূর্ণ উন্নয়নের যে বাজেট, যে টাকাটা, এই টাকাটা থেকে জনগণ উপকার হবে, যাতে এই টাকাটা আপনার ওই যে কাজীর গরু কেতাবে আছে গোয়ালেনে এইটা না হয়, এটা হবে না, এই নিশ্চয়তা নিয়েই কিন্তু আমরা কাজ করছি। ইনশাআল্লাহ সেই চ্যালেঞ্জকে আমরা, সেটাই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আজিজুল বারী হেলাল এমপি এবং আবু আলম মোহাম্মদ শহীদ খান, দুজনকে ধন্যবাদ জানিয়ে দর্শক আজকের মতো শেষ করছি দেশ সাম্প্রতিক। আপনাদেরও ধন্যবাদ, শুভরাত্রি।